হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 193 আর সেট নাম্বার 6 এর এক দাগ থেকে পর্ব সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে রাখতে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দাগে আছে 300 টাকার 5 বছরের সরল সুদ 165 টাকা হলে সুদের হার কত হবে, অর্থাৎ আই সমান পি আর টি বাই 100। সরল সুদ নির্ণয়ের যে সূত্র, এই সূত্র ব্যবহার করে অঙ্কটা খুব সহজে করা যাবে। আই সমান পি আর টি বাই 100, এটা সরল সুদ নির্ণয় সূত্র। তো এখানে আই পি আর টি কিসের মান কত দেওয়া আছে প্রশ্ন পড়ে পড়ে প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান। তো এখানে আছে 300 টাকার, অর্থাৎ আসলে এটা সমান 300 টাকা। পাঁচ বছরের সরল সুদ, এখানে 5 বছর সরল সুদ 165 টাকা, এটা সুদের পরিমাণ 165 টাকা। তাহলে আমাকে এই সুদের হার বের করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, বা আমরা গুণ করলে পাই পি আর টি সমান 100 আই বা আর সমান 100 আই, আর নিচে হবে, আমি আর সমান লিখছি, তাহলে পি এবং টি নিচে চলে যাবে, পিটি। তো আর সমান হচ্ছে 100 ইন্টু আই ফর 165 বাই পি ফর 300 এবং টি ফর 5। 100 এবং 300 কাটাকুটি করলে এখানে 3 আসছে, 3 দিয়ে আমরা 165কে ভাগ করতে পারি, 3 5 15, 3 5 15 অর্থাৎ 55 হচ্ছে। তো 3 দিয়ে কাটাকুটি করলে 55, আর 5 দিয়ে 5 11 55, অতএব এখানে পাই আর সমান 11%। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত হলো একটি বীজ শূন্য হতে হবে। তাহলে তার শর্ত আমাকে বের করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটা আগে লিখে নিই। তাহলে লিখব, প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো একটি বীজ শূন্য হতে হবে, তাহলে আমি এক্স এর জায়গাতে 0 বসিয়ে দিই, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, বা এখানে 0 হচ্ছে এখানে 0 হচ্ছে, তাহলে সি সমান 0। তাহলে একটি বীজ শূন্য হওয়ার শর্ত হলো এই সি সমান 0 বসাতে হবে। অবশ্যই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি। তো অন্যভাবে বলতে, আমরা যদি একটা বীজ আলফা ধরে নিই আর একটা বীজ 0 ধরে নিই, তাহলে বীজ দ্বয়ের গুণফল আলফা ইন্টু 0, সেটা সি বাই এ। তো এখানে পাই 0 সমান সি বাই এ, বা সি সমান 0। আমরা এভাবেও কিন্তু করতে পারি অঙ্কটা। নেক্সট আছে, আচ্ছা এটা হলো, এরপরে 3 দাগ, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ বিওসি প্লাস কোণ বিএসি এর মান হবে। আচ্ছা, ওবিসি আর বিএসি কোণের মান যোগফল বের করতে হবে।
তাহলে এখানে আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। তাহলে পরিকেন্দ্র বলতে আমরা বুঝি, পরিকেন্দ্র হলো ত্রিভুজের মধ্যে বা ত্রিভুজের বাইরে এমন একটি কেন্দ্র যে কেন্দ্র থেকে বা যে বিন্দু থেকে ত্রিভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দু সমান দূরে থাকে। তো এটা যদি ত্রিভুজ হয়, এটা হলো তার পরিকেন্দ্র। এটা পি পি পরিকেন্দ্র ধরলাম, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ পরিকেন্দ্র ও। তারপরে ওবিসি কোণ, পরিকেন্দ্র ও, ও বি সি অর্থাৎ এই কোণটা প্লাস বিএসি, বি এ সি এই কোণটা, এই দুটো কোণের যোগফল আমাকে বের করতে হবে। তো এখানে ত্রিভুজ সম্বন্ধে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা দেখে নিই। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এর মান বের করতে হবে। আচ্ছা, এর মান এখানে 120 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, 80 ডিগ্রি আছে আর 60 ডিগ্রি আছে। তাহলে কেবল ত্রিভুজ বলা থাকলে এই দুটো কোণের যোগফল কিন্তু বের করা যাবে না। তাহলে হয়তো এখানে সমবাহু ত্রিভুজ বলা ছিল, তাহলে সেক্ষেত্রে ছবিটা এরকম হবে। আমি যে উত্তরটা দেখলাম, উত্তরে আছে 90 ডিগ্রি, তাহলে অ্যাকচুয়ালি এটা সমবাহু ত্রিভুজ বলা ছিল। এ বি সি এর পরিকেন্দ্র এখানে, এটা, আচ্ছা এটাও যোগ করে দিলাম। তাহলে দেখো, এটা 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। এটা 60 ডিগ্রি এই কারণ কি, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়। আর আমরা জানি যে এখানে থেকে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, বৃত্ত আঁকি, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। এটা যদি 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রির ডবল হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ 120 ডিগ্রি হবে। আর এই ত্রিভুজের ওবিসি ত্রিভুজের, তাহলে কি পেলাম, ত্রিভুজ ওবিসি এর এই যে বিওসি কোণ সমান এই 60 ডিগ্রির ডবল সমান 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কোণ ওবিসি সমান এই কোণটা হলো, তাহলে 180 ডিগ্রি থেকে প্রথম এই 60 ডিগ্রি, এই 120 ডিগ্রি বিয়োগ করে নেবো, নিয়ে তাকে দুভাগে ভাগ করে দেবো। তাহলে বিয়োগ করলে 60, 30 ডিগ্রি। তাহলে এই কোণ প্লাস এই কোণ, অতএব কোণ বিএসি প্লাস কোণ ওবিসি সমান, বিএসির মান 60 ডিগ্রি আর ওবিসির মান বেরিয়েছে 30 ডিগ্রি। তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে এখানে কারেকশন করে নেবে, এখানে যে বলা আছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, এটা এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হবে। তিন দিকে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ ওবিসি প্লাস কোণ বিএসি এর মান কত হবে। আচ্ছা, এখানে প্রথমে তাহলে এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এ বি সি এর পরিকেন্দ্র ও। তাহলে কোণ বিএসি, এখানে আছে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি এর মান বের করতে হবে। অর্থাৎ ওবিসি, এটা ওবিসি এই কোণটা, আর বিএসি এই কোণটা, এই দুটো কোণের যোগফল বের করতে হবে। তাহলে আমি হিসাবে সুবিধার জন্য এই ওসি যুক্ত করে দিলাম। তাহলে দেখো, এই কোণটা অ্যাকচুয়ালি 8 ডবল, কোণ বিওসি সমান 2 কোণ এ। এবার ও বিসি যে ত্রিভুজ আছে,
এই ত্রিভুজের এই দুটো কোণ পরস্পর সমান, কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান। ত্রিভুজ ওবিসি এর ওবি সমান ওসি, তাহলে বলতে পারি এই কোণটা ওবিসি, কোণ ওবিসি সমান কোণ ওসিবি। আচ্ছা, তাহলে এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই কোণটা বাদ দিয়ে দুই ভাগে ভাগ করে দিলে এই দুটো কোণ পাবো। তাহলে 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করছি কোণ বিওসি, তাকে দুই ভাগে ভাগ। তাহলে এটা হলো 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। দেখো কোণ বিওসি সমান এই এ কোণের ডবল, বিওসিটা এ কোণের ডবল, তাহলে 2 কোণ এ বাই 2 সমান এর হাফ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ এ। অতএব কোণ ওবিসি প্লাস কোণ বিএসসি, ওবিসি এর মান ওবিসি এই যে 90 ডিগ্রি মাইনাস এ, আর বিএসসি এর মান, বিএসসি মানে কোণ এটাকে বোঝাচ্ছে, প্লাস কোণ এ, এটাকে কেটে দিলাম, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে অতএব এই কোণ দুটির যোগফল 90 ডিগ্রি। এবার চারের দাগ, চার দাগে আছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, তাহলে এর মান এখন সেক থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, আর কোসেক স্কয়ার থিটাকে কোসেক থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা এই ভাবলে, এটা বি ভাবলে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো যেহেতু ক্ষুদ্রতম এর, যেহেতু এর মান বের করতে হবে, এর ক্ষুদ্রতম মান বের করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, সমান সেক থিটা প্লাস এ হলো প্লাস বি, আচ্ছা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি। চার দিকে আছে সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? এখানে 4 3 2 1, তাহলে আমি এখানে লিখব সেক থিটা আর এখানে লিখব কোসেক থিটা। যদি আমরা বিভিন্ন মানগুলো দেখি, প্রথমে 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি এটা 1, আর কোসেক 0 ডিগ্রি এটা হলো অসংজ্ঞাত। যদি 30 ডিগ্রি দেখি, সেক সেক 30 ডিগ্রি এটা 2/√3, আর কোসেক 30 ডিগ্রি এটা 2। 45 ডিগ্রিতে দেখলে এটা √2, এটা √2। 60 ডিগ্রিতে দেখলে সেক 60 ডিগ্রি অর্থাৎ এটা 2, এটা 2/√3। আর 90 ডিগ্রিতে দেখলে সেক 90 ডিগ্রি অসংজ্ঞাত, আর কোসেক 90 ডিগ্রি সেটা 1। তাহলে আমরা যদি দেখি পরপর যে ছোট মানগুলো, থিটার মান যখন 0 ডিগ্রি, তখন দেখো এই দুটো যোগ করে এটা হচ্ছে 1, এটা হচ্ছে অসংজ্ঞাত, অর্থাৎ অনেক বড় একটা সংখ্যা। এদিকে সবচেয়ে বড় মান 90 ডিগ্রি কোণের, এই 90 ডিগ্রি যেদিকে তবুও অনেক বড় একটা মান। তবে মোটামুটি এদিক দিয়ে এদিকে এগিয়ে গেলে এবং এদিক দিয়ে এদিকে এগিয়ে গেলে ডান দিকেও বড় মান, বাদিকেও বড় মান, কেবল এই জায়গাটা, মাঝখানের জায়গাটা, এটা কিন্তু সবচেয়ে ছোট মান। তাহলে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক
হবে যখন থিটা সমান 45 ডিগ্রি, অতএব সেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার 45 ডিগ্রি সমান এটা √2, এটাও √2, তাহলে √2 স্কোয়ার করলে 2, এটা স্কোয়ার করলে 2, 2 and 2 is 4। আছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 1:4, এখান থেকে আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে গোলক দুটি ব্যাসার্ধ ধরে নিই, একটা x আর একটা y। মনে করি গোলক দুটি ব্যাসার্ধ যথাক্রমে x একক ও y একক। আচ্ছা, তাই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এটা হলো 4 পাই আর স্কোয়ার 4 পাই ওয়াই স্কোয়ার, এটা সমান আছে 1/4 আছে, অর্থাৎ 1/4 লিখবো। 4 পাই কেটে দিলাম, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটা সমান 1/4। এখান থেকে পাই এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার সমান 1/2 তার হোল স্কোয়ার, বা আমরা পাই এক্স বাই ওয়াই সমান 1/2। তাহলে এখন আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে আয়তনের অনুপাত হলো সমান 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা আয়তনের সূত্র। তো 4/3 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এক্স বাই ওয়াই তার হোল কিউব। এখন এক্স বাই ওয়াই হলো 1/2 তার হোল কিউব, 1 কিউব 1 হয় এবং 2 কিউব 8 হয়, অতএব আয়তনের অনুপাত হলো 1:8। তারপরে 1/6। 1/6তে আছে 10, 10, 11, 13, 15, 17, 19 তথ্যে 17 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়? প্রদত্ত সংখ্যাগুলো লিখে নিই, কি কি দেওয়া আছে। প্রদত্ত সংখ্যাগুলি হলো 10, 10, 11, 13, 15, 17, 19। তাহলে এখানে আমরা দেখো, আমরা কোনো কিছু হিসাব না করে মধ্যমা বলতে পারি। যেমন 1, 2, 3, 3 ঘরে এগিয়ে গেলাম, এদিক দিয়ে 1, 2, 3, 3 ঘরে এগিয়ে গেলাম, মাঝখানে 13 আছে। অতএব মধ্যমা সমান 13। 17 না থাকলে কি? 17 না থাকলে সংখ্যাগুলি হলো, দেখ, তাহলে 17 যদি না থাকে 17টা বাদ দিয়ে লিখবো 10, 10, 11, 10, 10, 11, 13, 15, 13, 15 এবং 19। তাহলে 2 ঘর এগিয়ে গেলাম, এদিকে 2 ঘর এগিয়ে গেলাম, দেখছি মাঝখানে এই দুটো সংখ্যা আছে 11 এবং 13। তাহলে মধ্যমা সমান 11 এবং 13 এর গড়, 11 এবং 13 এর গড়। তাহলে 11 এবং 13 হলো 24/2 সমান 12। তাহলে 17 না থাকলে
ক্ষেত্রে 17 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, তাহলে আগেও, আচ্ছা এটা কত হলো, তাহলে মধ্যমা তো কমে গেল, বৃদ্ধি পেল না, তাহলে মধ্যমা বৃদ্ধি পেল, পরে হয়েছে 12, আগে ছিল 13, তাহলে 12 মাইনাস 13, তাহলে এটা হবে -1। আচ্ছা এখানে একটা কথা বলার, যে তোমরা কিন্তু এখানে এইভাবে না করে অন্যভাবে করতে পারো, n10 ধরে, যেখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে n সমান 7, এটা বিজোড় সংখ্যা, সুতরাং n দিয়ে আলাদাভাবে ক্যালকুলেশন করেও তোমরা অঙ্কটা করতে পারো। আচ্ছা তারপর 2 দাগে আছে, 2 এর আগে বার্ষিক 10% সুদের হারে 10,000 টাকার দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ টাকা, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে তাহলে এক কাজ করি, আমরা এই অঙ্কটা একটু লিখে করব। দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ চাইছে, তো লিখব প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল সমান 10,000 টাকা, প্রথম বছরের 10% সুদ সমান 10,000 ইন্টু 10/100 টাকা, তাহলে সমান 1,000 টাকা। এবার লিখব দ্বিতীয় বছরের আসল, অঙ্কটা এভাবে না করে আমি সূত্র দিয়েও করতে পারি, কিন্তু তার থেকে এটা বরং সোজা হবে, একটু মন দিয়ে দেখো, এটা ভালো লাগবে। তো যাই হোক, দ্বিতীয় বছরের আসল সমান আগের আসল ছিল 10,000 টাকা, এবং এখন আরো সুদ হয়েছে 1,000 টাকা, তাহলে আসলের সাথে এই সুদটা যোগ করতে হবে, তাহলে এটা হবে 11,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরের 10% সুদ সমান 11,000 ইন্টু 10/100, আমরা চাইলে এইভাবে দুটো শূন্য উপর নিচে থেকে কেটে দিতে পারি, তাহলে সমান 1,100 টাকা, তাহলে শূন্যস্থানে এই 1,100 টাকা বসবে। 2 দিকে আছে x সমানুপাতি yz, y সমানুপাতি ab স্কয়ার, x সমানুপাতি yz, y সমানুপাতি ab স্কয়ার এবং z সমানুপাতি b বাই a হলে x সমানুপাতি কত হবে? x সমানুপাতি yz আছে, তারপরে y সমানুপাতি ab স্কয়ার আছে, আর z সমানুপাতি b বাই a আছে, তাহলে আমাকে x সমানুপাতি বের করতে হবে। তো এখানে y সমানুপাতি এটা আছে, z সমানুপাতি এটা আছে, আমি লিখব কি y সমান k1 ab স্কয়ার ও z সমান k2, সমানুপাতি চিহ্ন থেকে সমান দিচ্ছি বলে একটা k আসছে, k হলো একটা ধ্রুবক সংখ্যা, আচ্ছা kb বাই a, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক, অতএব x সমান আমরা k3 yz লিখব, বা x সমান k3, আচ্ছা k3 কিন্তু এখানে ভেদ ধ্রুবক,
এর মান আছে k1 ab স্কয়ার, z এর মান আছে k2 b/a, উপর নিচে a কেটে দিলাম, তাহলে পাচ্ছি k1 k2 k3 b স্কয়ার b স্কয়ার bq। তাহলে দেখো k1 k2 k3 এরা ধ্রুবক ছিল, সুতরাং এর গুণফল ধ্রুবক হবে। তাহলে পেলাম বা x সমান একটা ধ্রুবক সংখ্যা ইন্টু bq, এখান থেকে লেখা যায় x সমানুপাতিক bq। তাহলে এখানে অ্যাকচুয়ালি bq হবে। বৃত্তের কোনো ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরের ড্যাশ, এখানে পরস্পরের সমান্তরাল হবে। যদি আমরা একটা এভাবে বৃত্ত আঁকি এবং একটা ব্যাস আঁকি, এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম, এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম। আমরা জানি স্পর্শক এবং স্পর্শক বিন্দুর ব্যাস পরস্পরের লম্ব হয়, এটা এর উপরে লম্ব, এটা এর উপরে লম্ব, বা উল্টোভাবে বলতে হয় এই সরলরেখা এবির উপরে লম্ব এবং আর এস সরলরেখা সেও এবির উপরে লম্ব। তাহলে একই সরলরেখার উপরে দুটি সরলরেখা যদি প্রত্যেকে লম্ব হয়, তাহলে সেই দুটি সরলরেখা অবশ্যই সমান্তরাল হবে। এখানে উত্তর লিখতে হবে সমান্তরাল। বাইশ ডিগ্রি 30 মিনিট কোণটির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান π/k হলে k এর মান কত? 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে এটা হবে 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, 22 ডিগ্রি, মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তো সমান এখানে 22 ডিগ্রি প্লাস এখানে কাটাকুটি করলে 1 এর 2, তাহলে 1 ডিগ্রি বাই 2, এখানে 1 ভাববো, 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 22 কে গুণ, 22 কে গুণ 44, প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1, সমান 45 ডিগ্রি বাই 2। এবার ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে আমরা পাইসি বাই 180 দিয়ে গুণ করি, তাহলে এখানে তাই করব। রেডিয়ান আনতে গেলে পাইসি বাই 180 দিয়ে গুণ করলাম, এখন 45 4 45 সমান 180, তাহলে এটা হচ্ছে পাইসি বাই 4 দুগুণ 8, তাহলে পাইসি পাই বাই কে সমান আমরা পেলাম পাই বাই 8, তাহলে এখান থেকে বলতে পারি কে সমান 8। একটি সমকোণী চৌকোণে কর্ণের সংখ্যা ড্যাশটি, তাহলে সমকোণী চৌকোণে কর্ণের সংখ্যা হবে 4টি, 4। তারপরে আছে 6 5টি, প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় কত? প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়, তাহলে সংখ্যাগুলো যোগ করতে হবে, যোগ করে যে কটা সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে। প্রথম 5টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় সমান, তাহলে প্রথমে 2 থেকে শুরু করব, 2 5 অযুগ্ম বলা আছে, 3 প্লাস
5 অযুগ্ম স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, 3, 5, 7, 9, এর আগে 1 আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা বলে 5 দিয়ে ভাগ করতে হবে। 9 আর 9 আর 1 10, 7 5 12, 10 আর 12 22, 23 24 25, তাহলে 25/5 এটা হবে 5। তারপরে সত্য বা মিথ্যা লিখতে হবে। এখানে আছে কমলের মূলধন অমলের মূলধনের 1/2 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:3। এখন আমরা চেক করে দেখব যে 2:3 কিনা। কমলের মূলধন অমলের মূলধনের 1/2 গুণ আছে, তাহলে অমলের মূলধন তো এখানে বলা নেই। মনে করি অমলের মূলধন সমান x টাকা, তাহলে কমলের হবে কমলের মূলধন সমান x ইন্টু 1/2 টাকা, কারণ অমলের মূলধনের 1/2 গুণ বলা আছে। তাহলে সমান 3 ইন্টু 2 3, x ইন্টু 3/2 টাকা সমান 3x/2 টাকা। তাহলে মূলধনের অনুপাত প্রথমে অমলের আছে না, এখানে প্রথম নাম যার আছে তারটা আগে দিতে হবে। এখানে নাম আছে কমলের, তাহলে কমলের আছে 3x/2 আর অমলের আছে x। নিচে যে 2 আছে প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করতে হবে নিচে থেকে 2 সরানোর জন্য। সমান 3x/2x, তাহলে এটা সমান 3:2। কিন্তু প্রশ্নে বলা আছে 2:3, সুতরাং এটা মিথ্যা বলা আছে, প্রশ্নে মিথ্যা বলা আছে, তাই এখানে লিখলে মিথ্যা। 2/2 না, এটা 3/2। √3 - 2 এর সঙ্গে তার অনুবন্ধী করণীর যোগফল -4 হবে। তাহলে √3 - 2 এর অনুবন্ধী করণী আগে দেখে নিই। √3 - 2 এর অনুবন্ধী করণী এই রুটের আগের চিহ্নটা পাল্টে যায়, অর্থাৎ √3 -√3 -2 এদের যোগফল আচ্ছা, এদের অনুবন্ধী করণীর যোগফল না, এদের যোগফল হবে প্রথমে √3 - 2 এটা ছিল, এর অনুবন্ধী করণী -√3 -2, তাহলে এটা সমান হলো √3 - 2 প্লাস a মাইনাস মাইনাস √3 প্লাস a মাইনাস -2। তাহলে √3 কেটে দিলাম, -2 এবং -2 এটা হলো -4। তাহলে প্রশ্নেও -4 বলা আছে, সুতরাং এটা সত্য হবে। এরপরে 4 দাগে আছে এবিসিডি রম্বসের দুটি কর্ণ এসি এবং বিডি হলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 ইন্টু এবি স্কোয়ার হবে।
তো এখানে প্রথমে রম্ব শিখে নেব। এ বি সি ডি রম্বস, কর্ণ এসি আর বিডি, এটা এসি কর্ণ আর এটা হলো বিডি কর্ণ। এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 ইন্টু এবি স্কোয়ার। তাহলে এটা হবে কিনা সেটা আমরা চেক করে দেখব। তো যদি আমরা কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও ধরি, এটা একটা ত্রিভুজ আর এটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা তাহলে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ ও এ বি এর অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দিলাম এবি স্কোয়ার। এখন দেখো ওয়েটা অ্যাকচুয়ালি এসি এর হাফ, তাহলে আমি এখানে লিখতে পারি এসি বাই 2 তার হোল স্কোয়ার। ওবিটা অ্যাকচুয়ালি বিডি এর হাফ, তাহলে বিডি বাই 2 লিখতে পারি ওবির জায়গাতে। তাহলে পেলাম এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই 4 প্লাস বিডি স্কোয়ার বাই 2 দুগুণ 4 4, বা এবি স্কোয়ার সমান এদিকে 4 এবং 4 এর লসাগু 4, 4 দিয়ে 4 ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এসি স্কোয়ার কি গুণ 4 দিয়ে 4 ভাগ করলে 1 পাই, 1 দিয়ে বিডি স্কোয়ার কি গুণ। এখন যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে পাবো এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 4 এবি স্কোয়ার। এটা 4 হবে, বাট এখানে 2 দেওয়া আছে, সুতরাং মিথ্যা দেওয়া আছে, সেই জন্য এখানে লিখবো মিথ্যা। এখানে 4 এ আছে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 3 ডিগ্রি আর cos 90 ডিগ্রি পর্যন্ত পরপর গুণ চিহ্ন দিয়ে আছে। এর মান নাকি 0 সেটা প্রমাণ করতে হবে। cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, এভাবে চলতে চলতে cos 89 ডিগ্রি। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি, এর মানগুলো আমরা জানি না। তাহলে এরকম চলতে চলতে 30 ডিগ্রি আসবে, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি আসবে যেটা 1/√2, cos 60 ডিগ্রি আসবে যেটা 1/2, আর cos 90 ডিগ্রি আসবে না। cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান কিন্তু 0। এখানে 89 পর্যন্ত গিয়ে 89 গিয়ে আর এগোয়নি, তাহলে কি, তাহলে এর মান কিন্তু 0 নয়, এর মান অবশ্যই গ্রেটার দেন 0, বাট 0 নয়। তাহলে প্রশ্ন বলা আছে 0 হবে, বাট আমরা দেখতে পাচ্ছি 0 হবে না, এটা 0 চেয়ে বড় হবে, তাহলে প্রশ্ন মিথ্যা দেওয়া আছে, তাহলে এটা লিখলাম মিথ্যা। তারপরে আছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত। তাহলে একই ভূমি তার মানে হলো তাদের ব্যাসার্ধ একই আর উচ্চতা একই। তাহলে মনে করি উভয়ের ব্যাসার্ধ আর ও উচ্চতা h, অতএব আয়তনের অনুপাত দেখো এখানে
একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি চোঙ। শঙ্কু আগে দেওয়া আছে, শঙ্কুর হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, আর চোঙের হলো পাই আর স্কয়ার এইচ। তাহলে সমান 1/3:1, তাহলে 1/3 টাকে 3 দিয়ে গুণ, আর 1 টাকে 3 দিয়ে গুণ, তাহলে এটা হবে 1:3। তাহলে 1:3 হবে আয়তনীয় অনুপাত। আর এখানে আছে কোনো তথ্যের সংখ্যাগুলো মান একটির বেশি হতে পারে। হ্যাঁ, এটাও সত্য, একটির বেশি হতে পারে, তাহলে এটা সত্য হলো। আর 3/6 সেটাও সত্য। চারের এক দাগে আছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1,500 টাকা। রাজীবের মূলধন 600 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তাহলে এখানে রাজীবের মূলধন দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে এখান থেকে আফতাবের লাভটাও আমরা পেয়ে যাব, কারণ মোট লাভ হয়েছে 150 টাকা, এই 1,500 টাকা। 1,500 থেকে 9,000 বিয়োগ করলে আমরা পাবো আফতাবের লাভ। লাভের যে অনুপাত হবে মূলধনের সেই অনুপাত হবে। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা কি করতে পারবো, আমরা আফতাবের মূলধন বের করতে পারবো। তাহলে এখানে প্রথমে রাজীবের এবং আফতাবের মূলধন এর লাভের অনুপাতটা বের করে নিতে হবে। রাজীবের লাভ সমান 900 টাকা, মোট লাভ সমান 1,500 টাকা, আফতাবের লাভ সমান 1,500 থেকে 900 টাকা বিয়োগ করতে হবে, তাহলে আমরা পেলাম 600 টাকা। দুইজনের লাভের অনুপাত সমান, রাজীবের আছে 900 আর আফতাবের আছে 600। 100 দিয়ে ভাগ করলে 9:6, 3 দিয়ে ভাগ করলে 3 থেকে 9, 3 2 9, 3:2। তো এখন এখানে রাজীবের মূলধন 600 টাকা দেওয়া আছে, রাজীবের আর আফতাবের মূলধনের অনুপাত ও এই 3:2 হওয়ার কথা। লাভের অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই হয়। তাহলে এখানে লিখব যে রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন, এটা সমান 3/2। এখন রাজীবের মূলধন 6,000 টাকা বলা আছে, তাহলে 6,000 টাকা, আর নিচে হবে আফতাবের মূলধন সমান 3/2। এখান থেকে আমরা লিখতে পারবো অতএব আফতাবের মূলধন সমান এখন দেখো এই অবস্থায় থাকলে আমরা একবারে বজ্রগুণ না করে একবারে কিভাবে লিখতে পারি। আফতাবের কোনাকুনি 3 আছে, তাহলে 3 সংখ্যাটাকে নিচে লিখে নেব, কোনাকুনি যে সংখ্যা থাকবে তাকে নিচে লিখতে হবে, আর এখানে 2 এবং 6,000 গুণ করতে হবে, তাহলে 2 × 6,000, এখানে হবে টাকা, 3 2 6, তাহলে 2,000 হচ্ছে, 2,000 এবং 2, তাহলে এটা হলো 4,000 টাকা। অতএব
আফতাবের মূলধন সমান 4,000 টাকা। দুই দিকে আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। এখানে এখানে দাঁড়িয়ে দিয়েছে, বাট এটা হয়তো 1 টাকা হবে। তাহলে আই সমান পি আর টি বাই 100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। এখন আই পি আর টি এই কিসের মান কত দেওয়া আছে এগুলো প্রথমে লিখে নিতে হবে। এখানে আসল ব্র্যাকেটে পি, এখানে আসল বের করতে হবে, কারণ কত টাকার মাসিক সুদ 1 টাকা বলা আছে, কত টাকার অর্থাৎ আসল কত এটা জানতে চেয়েছে। তারপরে সুদের পরিমাণ, সুদ ব্র্যাকেটে আই, এটা সমান 1 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান দেওয়া আছে 5%। আর সময় ব্র্যাকেটে টি দেব, এটা সমান, এখানে বলা আছে কি যে মাসিক সুদ অর্থাৎ 1 মাসে, তাহলে সময়টা 1 মাস না দিয়ে 1 মাস সমান 1 এর 12 বছর, তাহলে এখানে 1 এর 12 বছর লিখবো, কারণ এই সূত্রে টি বা সময়ের এককটা হলো বছর। এরপরে লিখবো আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমাকে বের করতে হবে পি, তাহলে বজ্রগুণ করবো, করলে পাবো পি আর টি সমান 100 আই বা পি সমান 100 আই বাই আর টি, বা পি সমান 100 ইন্টু আই। আয়ের মান 1 টাকা আছে, 1 লিখবো, বাই আর ফর 5%, 5, এবং টি ফর 1 এর 12, তাহলে সমান 100 ইন্টু 1 ইন্টু 12, এই 12টা উপরে যাবে, আর নিচে থাকবে 5 ইন্টু 1, 5 কুড়ি 100, 12 দুগুণে 24, 2 4 0, তাহলে এটা হবে 220 টাকা। অতএব এখানে ছিল যে সরল সুদের হার কত হারে কত টাকার মাসিক সুদ, অতএব আসল সমান 240 টাকা। তিন দাগে আছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। x 12 y 27 ক্রমিক সমানুপাতি, x এবং y এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে। x 12 y x 12 y আর 27 ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি বলে আমরা বলতে পারবো x বাই 12 সমান 12 বাই y সমান y বাই 27, এটা বলতে পারবো। তো আমাকে এখন x আর y এর মান বের করতে হবে। তাহলে প্রথম যদি এই দুটো নিই, এই সম্পর্কটা নিই, তাহলে কিন্তু এখানে x আর y দুটো অজানা রাশি আছে, সুতরাং এইভাবে নিয়ে আমরা x বা y কোনোটারই মান বের করতে পারবো না। সেই জন্য নেব এর সাথে এইভাবে। যদি এই সম্পর্কটা নিই,
তাহলে এখানে কেবল ওয়াই থাকছে অজানা রাশি, সুতরাং একটা অজানা রাশি থাকলে এই একটা সমীকরণ দিয়ে এই ওয়াই এর মান বের করতে পারবো। তাহলে অর্থাৎ 12/y সমান ওয়াই বাই 27, বা বজ্রগুণ করলে পাই ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার সমান 12 × 27। তাহলে এখান থেকে লিখতে পারি বা ওয়াই সমান √12 × 27। তাহলে 12কে যদি ভেঙে লিখি 2 2 3, দেখো 12 হয়ে যাচ্ছে, 3 × 6 6 × 12, 27, ওখানে 3খানা 3 লিখতে পারি, 3 × 3 = 9, 3 × 27, তাহলে এখানেও 27 হয়ে গেল। তাহলে রুটের মধ্যে দুখানা 2 আছে, একখানা 2 হবে, 4খানা 3 আছে, তাহলে দুখানা 3 হবে, 3 × 3 = 9, 9 × 2 = 18, তাহলে ওয়াই এর মান কিন্তু পেয়ে গেলাম 18। এখন এক্স এর মান পেতে হবে, সেই জন্য এই প্রথম সম্পর্কটা নেব, আবার x/12 is equal to 12/y, ওয়াই এর মান পেয়ে গেছি 18, তাহলে x/12 সমান 12/18, 18x বজ্রগুণ করছি সমান 12 12 144, বা x সমান 144/18। তাহলে 2 দিয়ে যদি কাটি 72, আর এখানে 9, 8 9 72, 8, তাহলে x সমান 8 পেলাম। অতএব x এর মান 8 ও y এর মান 18। চার দাগে আছে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8, এর মধ্যে কোনটি বড়, যুক্তি দিয়ে লেখো। তাহলে প্রথমটা আছে কি √15 প্লাস √3, তো এটা সমান আমরা কি করতে পারি, এটা সমান করতে পারি যে আমরা লিখব √15 প্লাস √3 তার হোল স্কয়ার, এটাকে এ এটাকে বি ভাবলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এই সূত্রে ভেঙে দেব, ভেঙে দিলে পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান রুট, এখানে 15 স্কয়ার, তাহলে 15 হবে, প্লাস 2, 3 15 45, প্লাস 3, তো এটার মান হচ্ছে √15 আর 3 18, তাহলে √18 প্লাস 2 √45। এরপরে পরে আছে √10 প্লাস √8, √10 প্লাস √8 একই রকম ভাবে করব, এখানে স্কোয়ার রুট দেব, √10 প্লাস √8 তার হোল স্কয়ার, রুটও দিলাম স্কোয়ারও দিলাম, তাহলে ব্যালেন্স থাকছে। এবার সমান a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, তাহলে সমান রুট এটা 10 প্লাস 2 রুট 8 × 10 = 80 প্লাস এখানে 8 সমান রুট 18 প্লাস 2 √80। এখানে রুট 18 প্লাস 2 √ 45, রুট 18 প্লাস 2 √80। তাহলে লিখবো এখানে, তাহলে দেখো এখানে সব কিছু সেম আছে, বাট এখানে রুট 45, এখানে রুট 80, তাহলে এটা নিশ্চয়ই বড় হবে কারণ রুটের মধ্যে 80 আছে। তাহলে এখানে রুট 18 প্লাস 2 √80 এটা বড়, এটা ইজ গ্রেটার দেন 10 প্লাস 10 প্লাস 2 না 18 প্লাস 2 √45 এর চেয়ে বড়। অতএব এই পরের সংখ্যাটা বড়, √10 প্লাস √8 এটা বড় এর চেয়ে, √15 প্লাস √3 এটা বড় আর এটা ছোট। পাঁচে আছে একটি বৃত্তে দুটি জ্যা পিকিউ এবং পিআর পরস্পর লম্ব। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে জ্যা কিউআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। জ্যা কিউআর এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি বৃত্তে দুটি জ্যা পিকিউ এবং পিআর পরস্পর লম্ব। তাহলে ছবিটা মোটামুটি এরকম হবে। এরকম মোটামুটি এটা মনে করলাম পি বিন্দু। তাহলে একটা জ্যা পি কিউ, এখানে কিউ নাম দিলাম, আর একটা জ্যা হচ্ছে পি আর, এটা পি কিউ একটা জ্যা। আমি ইচ্ছা করে এটা অর্ধবৃত্ত এঁকে নিয়েছি, অ্যাকচুয়ালি আমাকে আঁকতে হতো পি কিউ জ্যা এবং পি আর জ্যা। এই রেখাটা এখন টানার দরকার ছিল না, পরপর প্রশ্নটা পড়বো এবং তারপরে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে কাজ করব। তো এখানে বলা আছে যে পি কিউ এবং পি আর পরস্পর লম্ব, তাহলে এখানে লম্বভাবে এই দুটো জ্যা এঁকেছি। বৃত্তের ব্যাসার্ধ আর একক, তাহলে ব্যাসার্ধ আর একক। তো কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এটা কিউ আরটা বৃত্তের কেন্দ্র দিয়ে কেন আঁকলাম, এটা হলো প্রশ্ন। তো দেখো আমরা জানি যে এটা একটা 90° কোণ, এই যে দুটো পরস্পরের সাথে 90° কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এখান থেকে বলা যায় যে এই কোণটা অবশ্যই একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এই কোণটা যখন সমকোণ হয়ে গেল তখন আমরা বলতে পারবো যে কিউ পি আর এই কোণটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই উপরের পার্টটা একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত যদি হয়ে থাকে এটা হলো বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ যেহেতু আর আছে তাহলে ব্যাস হবে 2r, অর্থাৎ কিউ আর এর মান হচ্ছে বা এর দৈর্ঘ্য হচ্ছে 2r। তো এখানে লিখবো যে যেহেতু কোণ কিউ পি আর সমান 90°, সুতরাং এটি অর্ধবৃত্তস্থ কোণ। এবং কিউ আর হলো বৃত্তটির
ব্যাস ব্যাস সমান ব্যাসার্ধ ইন্টু 2, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাই। ব্যাসার্ধ আছে আর একক, তাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে অতএব কিউআর ব্যাস ছিল, কিউআর সমান 2r একক। ছয় দাগে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দুটো বৃত্ত আঁকতে হবে, একটা ব্যাসার্ধ 8 সেন্টিমিটার আর একটা ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। মোটামুটি এটা একটা হলো, আর একটা আছে এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এর কেন্দ্র এখানে, এর কেন্দ্র এখানে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। মনে করলাম এবি সরল সাধারণ স্পর্শক, এরপরে যেটা আচ্ছা এটা পি, এখানে কিউ। এরপরে যেটা করব, এই এর ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা অংশ কেটে নেব এই পর্যন্ত, আর এর সাথে কিউ বিন্দু যুক্ত করব। এখানে নাম দিলাম আর। এই ছবি দিয়ে এবার আমরা কি করতে পারবো, এই এবি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো এটা আছে 3 সেন্টিমিটার ছোট বৃত্তের ব্যাসার্ধ, আর এখান থেকে এই পর্যন্ত এপি, আমি এখানে লিখে নিই যে এপি বড় বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান 13 সেন্টিমিটার। বিকিউ ছোট বৃত্তের ব্যাসার্ধ, বিকিউ যত, বিকিউ এবং এআর একই দৈর্ঘ্যের হবে, কারণ কি আমরা এর সমান করে এখান থেকে এটা কেটে নিয়েছি। তাহলে বিকিউ সমান এআর, আর এটা সমান 3 সেন্টিমিটার। তারপরে আরপি বা পিআর, পিআর সমান এই টোটাল এপি যেটা আছে তার থেকে এআর বিয়োগ করুন, এপি মাইনাস এআর। তাহলে এপি ছিল 8 সেন্টিমিটার আর এআর ছিল 3 সেন্টিমিটার, তাহলে 8 মাইনাস 3 সেমি সমান 5 সেন্টিমিটার। পি থেকে কিউ পর্যন্ত এটা আছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আর এই দূরত্ব 13 সেন্টিমিটার দেওয়া আছে। ব্যাস, এই তথ্যগুলো মোটামুটি দেওয়া আছে। এরপরে আমাকে যদি এবি বের করতে হয়, এবি, আচ্ছা এখানে এই এবি কিউ আর, এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি, এই চতুর্ভুজ নিয়ে কিছু বলি। দেখো এটা স্পর্শক এবি, এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আবার এবি স্পর্শক, বিকিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও 90 ডিগ্রি। একই সরলরেখার উপরে দুটি লম্ব আছে, লম্ব যদি থাকে তার মানে আমরা বলতে পারি যে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল এবং এই কোণ দুটো 90 ডিগ্রি করে। এখন এর সমান মাপের একটা অংশ আমি কেটে নিয়েছি, সুতরাং এই যে চতুর্ভুজটা পেলাম এটা একটা আয়তক্ষেত্র, এটার নাম এবি কিউআর। এবি কিউআর একটি আয়তক্ষেত্র।
কারণ কি? কারণ এপি এপি লম্ব এবি, এপিটা এবির উপর লম্ব, ও বিকিউ লম্ব এবি, বিকিউটাও এবির উপরে লম্ব, ও এআর সমান বিকিউ। সেই জন্য তাহলে এটা বুঝে গেলাম। এখন এই যে ত্রিভুজটা আছে পি কিউ আর, ত্রিভুজ পি, তাহলে এটা যখন আয়তক্ষেত্র অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। পি কিউ আর এর কোণ, এই কোণটা পি আর কিউ, এটা সমান 90 ডিগ্রি। তাহলে অর্থাৎ এটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটি যার, দেখো এটা কিন্তু অতিভুজ পি কিউ, এটা সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে। এটা যদি লম্ব ধরি, এটা তার ভূমি, লম্ব পি আর, ফাইভ সেন্টিমিটার, ভূমি কিউ আর এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে পিকিউ এর মান 13 দেওয়া ছিল, তাহলে 13, পিআর এর মান 5 প্লাস কিউ আর স্কোয়ার বা 169, 13 5 5 25 প্লাস কিউ আর স্কোয়ার বা কিউ আর স্কোয়ার সমান লিখতে পারি 169, 25কে এদিকে নিয়ে এলে -25, 25-এর প্লাস চিহ্নটা মাইনাস করে লিখলাম। এখন এটা হলো 144, কিউ আর সমান রুট 144 বা কিউ আর সমান 144-এর বর্গমূল 12। তো এখানে প্রশ্ন ছিল যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, কিউ আর বেরিয়েছে 12, তাহলে কিউ আর এবং এ বি পরপর সমান, অতএব এ বি সমান ও 12 সেন্টিমিটার। অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। সাতের দাগে আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক 3টি কোণের অনুপাত 1:2:3, দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত নির্ণয় করো। দ্বিতীয় আর চতুর্থ অনুপাত বের করতে হবে, 1 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে 1:2:3। তাহলে এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেব। প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এর মধ্যে একটা চতুর্ভুজ এঁকে নেব। এ বি সি ডি, তাহলে কোণের অনুপাত 1:2:3, তাহলে এটা 1x
ডিগ্রি, এটা আচ্ছা এক্স ধরি থিটা ধরি, এটা থিটা ডিগ্রি, এটা 2 থিটা ডিগ্রি, মানে 3 এটা 3 থিটা ডিগ্রি ধরে নিলাম। তাহলে মনে করি প্রদত্ত কোণ তিনটির মান যথাক্রমে থিটা ডিগ্রি, 2 থিটা ডিগ্রি ও 3 থিটা ডিগ্রি। তাহলে আমরা এ বি সি ডি বা এই কোণগুলোকে যেখানেই থিটা 2 থিটা বা 3 থিটা ধরি না কেন, 1 থিটা এবং 3 থিটা এরা একে অপরের বিপরীত কোণ। তাহলে এখানে থিটা ও 3 থিটা মানের কোণ দুটি পরস্পরের বিপরীত। সুতরাং ইহারা পরস্পর সম্পূরক। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। অতএব থিটা প্লাস 3 থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি। সম্পূরক বলতে দুটি কোণ যোগ করে 180 ডিগ্রি হবে। তাহলে 4 থিটা ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এখান থেকে বলতে পারি থিটা ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 4। 2 ভাগে ভাগ করলে 90 হয়, 4 ভাগে ভাগ করলে হবে 45 ডিগ্রি করে, 45 ডিগ্রি। তো তাহলে কি পেলাম? তাহলে অতএব থিটা সমান 45 ডিগ্রি, 2 থিটা সমান 2 ইন্টু 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি, ও 3 থিটা সমান 3 ইন্টু 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। তাহলে আমি কিন্তু অলরেডি 3টি কোণের মান বের করে ফেলেছি। অতএব চতুর্থ কোণটি মান 360 ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর 135 ডিগ্রি। প্রথম 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তাহলে এখানে 135 আর এখানে 45, এর থেকে 5 নিয়ে নিলে 140, 140 আর এখানে 40, 180, 180, অর্থাৎ এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলো। তো এখানে প্রশ্ন যে দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত। দ্বিতীয় ও চতুর্থ কোণের অনুপাত তাহলে দ্বিতীয় কোণটা ছিল এটা 90 ডিগ্রি, আর চতুর্থ কোণ সেটাও 90 ডিগ্রি। তাহলে এটা হবে 1:1। তাহলে দ্বিতীয় কোণ ও চতুর্থ কোণের অনুপাত হলো 1:1। আটের দাগে আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে sin স্কয়ার এ
প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান নির্ণয় করো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান নির্ণয় করো। তাহলে মনে করলাম এটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এটা 90 ডিগ্রি, এ কোণ এবং সি কোণ মিলে 90 ডিগ্রি। এখানে মনে করি সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি ধরলাম, আমরা এখানে এ নাম দিতে পারতাম, একই রকম আসতো। কোণ বি সমান 90 ডিগ্রি, অতএব কোণ বি যদি 90 ডিগ্রি হয়, কোণ এ প্লাস কোণ সি এটা মিলে আর 90 ডিগ্রি, এই দুটো মিলে 90 আর এটা 90, 90 90 হলো 180। তো তাহলে কি হলো, তাহলে বি সমান পেলাম 90 ডিগ্রি, এ এবং সি মিলে পেলাম 90 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর মান বের করতে হবে। তো এখানে দেখো কোণ বি 90 ডিগ্রি, তাহলে আমি লিখবো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার বি সমান সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি আছে, আমি চাইলে এখান থেকে লিখতে পারি যে সি সমান 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি, এ আর সি এর যোগফল 90 ডিগ্রি, তাহলে সি সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ। সি এর জায়গাতে লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস এ প্লাস এটা হলো সাইন স্কোয়ার বি, বি কোণের মান দেখো এখানে 90 ডিগ্রি আছে, তাহলে আমি 90 ডিগ্রি বসিয়ে দিলাম, সমান এটা সাইন স্কোয়ার এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে কস থিটা, অর্থাৎ কস স্কোয়ার এ প্লাস সাইন 90 ডিগ্রি এর মান 1। তাহলে আমরা জানি একটা সূত্র আছে সাইন এবং কসের মধ্যে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এর মান 1 হবে, প্লাস এখানে 1 অলরেডি আছে, 1 রেখে 2, অতএব সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এটা সমান 2। আচ্ছা, এরপরে আছে 9 দাগ। 9 দাগে আছে সাইন 10 থিটা সমান কস 8 থিটা এবং 10 থিটা সূক্ষ্মকোণ হলে tan 9 থিটা এর মান নির্ণয় করো। তাহলে সাইন 10 থিটা সমান কস 8 থিটা বলা আছে। এখানে আছে সাইন 10 থিটা সমান কস 8 থিটা, তো লিখতে পারি সাইন 10 থিটা, আমরা চাইলে কসকে কোণ পাল্টে সাইন করতে পারি, তাহলে আমি এখানে সাইন করে দিলাম, কস থেকে সাইন করেছি, তবে সত্য একটাই, কোণটাকে পাল্টাতে হবে, পাল্টে আমি লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এটা সেম, কারণ আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কস থিটা, এটা আমরা জানি, এই সূত্র ব্যবহার করে এর জায়গাতে এটা লিখলাম। তাহলে দুই দিকে দেখো সাইন 10 থিটা, এদিকে সাইন আছে সাইন 10 থিটা, এদিকে সাইন এই কোণটা আছে, তো
তাহলে সাইন সাইন যদি তুলে দিই তাহলে পাবো টেন থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা অন্যভাবে বললে বলতে হয় যে উভয় পক্ষকে তুলনা করলে পাই টেন থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা টেন থিটা এদিক থেকে 8 থিটা আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি, বা 18 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 18, 5 18 90, থিটা সমান পেলাম 5 ডিগ্রি। তো আমাকে এখন বের করতে হবে tan 9 থিটা। তো 9 থিটা সমান কত হবে দেখে নিই। 9 থিটা সমান 9 ইন্টু থিটার মান 5 ডিগ্রি, 5 লং 45, এটা হলো 45 ডিগ্রি। অতএব tan 9 থিটা সমান tan 45 ডিগ্রি সমান 1। অতএব tan 9 থিটা সমান 1। এটাই মান চেয়েছিল। একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় নির্ণয় করো। তাহলে একটি ধারের দৈর্ঘ্য বৃদ্ধি করা আছে 50%, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বাড়লো সেটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এখানে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বলা নেই, সুতরাং এখানে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বের করে নিতে হবে, ধরে নিতে হবে। তো আমরা এখানে 100 ধরতে পারি, বা এ ধরেও অঙ্কটা করতে পারি। তো আমি এখানে 100 ধরে করবো। তাহলে মনে করবো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 100 মিটার, বা 100 একক ধরলেও ঠিক আছে। তাহলে মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান 100 সেন্টিমিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার, অর্থাৎ 6 ইন্টু সূত্র হচ্ছে 6a স্কয়ার এটা। তাহলে a ফর 100 এখানে আছে, তাহলে এত সেমি স্কয়ার 100 স্কয়ার, অর্থাৎ একের ভিতরে 4টি শূন্য, এখানে 6, 6 একটি 6, অর্থাৎ 6 এর ভিতরে 4টি শূন্য, সেমি স্কয়ার হলো। এখন 50% বাড়ালে ধারের দৈর্ঘ্য হয় 150 সেমি, ও সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে 150 স্কয়ার করতে হবে 15 15 225 হয়, আমরা জানি 6 ইন্টু শূন্য যদি না থাকতো তাহলে 15 স্কয়ার হলো 2 2 5, শূন্য যেহেতু আছে একটা শূন্য, তার স্কয়ার করলে আমরা এখানে দুটো শূন্য লিখব, সমান 6 0 0 6 0 0, 5 6 30 শূন্য, হাতে 3, 5 6 30 শূন্য, হাতে 3, 6 দুগুণ 12 আর 3 15 5, 6 দুগুণ 12, হাতে 3 ছিল, তাহলে 15 5 হাতে 1, 6 দুগুণ 12 আর 1 13, তাহলে 135, তার পিঠে 3খানা শূন্য, এটা বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে কত বৃদ্ধি পেল সেটা বের করতে হবে। তাহলে লিখব বক্রতলের ক্ষেত্রফলের না, সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান, এই পৃথিবীর যে কোনো বৃদ্ধির সূত্র হলো
বৃদ্ধি ইন্টু 100 বৃদ্ধি ইন্টু 100 বাই প্রাথমিক মান। তাহলে দেখো বৃদ্ধিটা কিভাবে মাপবো। প্রথমে এর পরে হয়েছে 135 তিনটে শূন্য, আর আগে ছিল 6 পিঠে 4টে শূন্য, ইন্টু 100, আর নিচে প্রাথমিক মান হচ্ছে 6 পিঠে 4টে শূন্য। তো এটা সমান, এটা 13,500, এটা হচ্ছে 60,000, না এটা 13,000 না, 1,35,000, এটা 60,000। তাহলে 1 3 5 0 0 0, আর এটা 6 0 0 0 0। 6 আর 7 দিলে 13, হাতে 1, এটা 75,000। চাইলে 1 2 3 4, 1 2 3 4 কেটে দিলাম। তাহলে এখনো 750 আছে, 6 আছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 25 ও 75, শূন্যটা বসিয়ে দিলাম 2 এবং 250, এটা হলো 125, সমান 125। তাহলে এই ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে পেয়ে গেলাম। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সমগ্র তলের ক্ষেত্রফল 125%। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। আর সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে আর সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট, কয়টি নিরেট গুলি পাওয়া যাবে তা নির্ণয় করো। তাহলে আর সেমি ব্যাসের দৈর্ঘ্য একটা লোহার গোলককে গলিয়ে আর সেমি ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। তাহলে প্রথমটা দেওয়া আছে ব্যাস, আর পরেরটা দেওয়া আছে ব্যাসার্ধ। তো এখানে গুলি, একটা গোলক গলিয়ে গুলি তৈরি করা হচ্ছে, সেই জন্য গোলকের মোট আয়তন এবং গুলির মোট আয়তন, বা গোলকের মোট ঘনফল এবং গুলির মোট ঘনফল কিন্তু সমান হবে। তাহলে আমরা প্রথমে গুলির এই গোলকের ঘনফল বের করে নেব, তারপরে গুলির ঘনফল বের করে নেব। গোলকের ঘনফলকে গুলির ঘনফল দিয়ে ভাগ করলে আমরা কিন্তু গুলির সংখ্যা পাবো। তাহলে গোলকের গোলকটির ব্যাস দেওয়া আছে, কিন্তু ব্যাস এটা আছে 8 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ এটা সমান r/2 সেন্টিমিটার। অতএব আয়তন সমান 4/3 পাই r কিউব, যেখানে r এর মান r/2, এত সেমি কিউব বা ঘন সেমি। তো এখানে দেখো r এর কিউব, r হলো 2 এর কিউব কিন্তু 8, তো
এখানে প্রথমে 1/8 লিখে নেব, তারপরে 4/3 লিখে নেব, পাই আর কিউব, এখানে 2, তাহলে সমান উপরে থাকছে 1, নিচে থাকছে 3 দুগুণে 6, পাই আর কিউব ঘনসেমি। প্রতিটি গুলির আয়তন আচ্ছা, প্রতিটি গুলির ব্যাসার্ধ গুলির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘনসেমি বা সেমি কিউব। অতএব গুলির সংখ্যা, এখানে একটা সমস্যা হবে, সমস্যাটা পরে বলছি। গুলির সংখ্যা সমান গোলকের যে আয়তন 1/6 পাই আর কিউব, তাকে গুলির আয়তন অর্থাৎ 4/3 পাই আর কিউব দিয়ে ভাগ করছি। পাই আর কিউব কেটে দিলাম, তাহলে এখানে হলো 1/6 ইন্টু 4/3 আছে, এটা 3/4 লিখব, সমান 1/8। তাহলে গুলির সংখ্যা 1/8টি, যেটা কিন্তু অবাস্তব। অর্থাৎ কয়টি গুলি পাওয়া যাবে সেটা অন্তত ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যায় বেরোতো। কিন্তু এখানে অঙ্কে একটা ভাষায় একটা গন্ডগোল আছে। গন্ডগোল বলতে তোমরা দেখো যে প্রথম গোলককে বলি আমরা গুলি তৈরি করছি, তাহলে গোলকের ব্যাসার্ধ বেশি হওয়ার কথা এবং গুলির ব্যাসার্ধ কম হওয়ার কথা। কিন্তু এখানে গোলকের ব্যাস বলা আছে আর, তাহলে ব্যাসার্ধ হবে r/2, আর এখানে গুলির ব্যাসার্ধ বলা আছে আর, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ r/2 কিন্তু গুলির ব্যাসার্ধ আর, তাহলে গুলির ব্যাসার্ধ বড় এখানে, সেই জন্য এখানে 1/8 এসছে। আর যদি উল্টো হতো, গোলকের ব্যাসার্ধ আর হতো এবং গুলির ব্যাস আর হতো, তাহলে কিন্তু এটা 8টি গোলক বেরোতো, 8টি গুলি পাওয়া যেত, অর্থাৎ এখানে উত্তর 8 আসতো। 12 দাগে আছে যদি summation of I is equal to 1 to n xi minus 7 is equal to 12 এবং summation of I is equal f is equal to I is equal to 1 to n xi plus 3 is equal to 72, তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে এখানে আছে summation of I is equal to 1 to n xi minus 7, এটা is equal to 12। তাহলে এর মানে কি? এর মানে হলো আমরা এই x minus 7 এরকম n সংখ্যক পরপর যোগ করে করে যাব, যার মান এই 12 হবে। তাহলে x1 minus 7 plus x2 minus 7 plus x3 minus 7, এরকম করে n সংখ্যক, এটা সমান 12। তাহলে দেখো এই, আচ্ছা, তো x1 প্লাস x2 প্লাস x3 এভাবে চলছে, আর n আছে 1 2 3 এভাবে n সংখ্যক, এই 7 আছে n সংখ্যক, তাহলে প্লাস না এখানে মাইনাস 7n, এটা সমান 12 দেওয়া আছে, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে আরেকটা তথ্য দেওয়া আছে এখানে, সামেশন অফ i is equal to 1 থেকে n পর্যন্ত xi plus 3 is equal to 72। এখান থেকে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি x1 plus 3 x2 plus 3 x3 plus 3 এইভাবে চলতে চলতে n সংখ্যক, আর এটা সমান 72। তো এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এভাবে চলবে,
এটা অবশ্যই এখানে n সংখ্যক লিখবো, n মানে xn, লাস্ট হবে xn, এখানে লাস্ট হবে xn, আর 3 এখানে n সংখ্যক আছে প্লাস 3n, এটা সমান 72। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 থেকে 2 বিয়োগ করব, 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ এটা আছে, এখানে লিখব x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn মাইনাস 7n সমান 12, আর এখানে আছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn প্লাস 3n, এটা সমান 72। তো যেহেতু বিয়োগ করছি তাহলে আমি এটা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, এখানে ব্র্যাকেট দিয়ে এর আগে মাইনাস দিয়ে দিলাম, এর আগে মাইনাস দিয়ে দিলাম, এর আগে মাইনাস দিয়ে দিলাম, তো এই পার্টটা কেটে যাচ্ছে কারণ বিয়োগ করছি যেহেতু, ওপর নিচে সেম আছে, মাইনাস 7n মাইনাস 3n, তাহলে মাইনাস 10n, 12 থেকে 72 বিয়োগ করলে মাইনাস 60 পাই। তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস মাইনাস দুই দিক দিয়ে কেটে দিলাম, n সমান 60/10, 60কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 6। তো এখানে n সমান 6 বেরোলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থেকে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।